সালামু আলাইকুম। আমাদের এসএসসি ফিজিক্সের শর্ট নোটের সিরিজের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় নাম্বার 6 বস্তুর উপর তাপের প্রভাব। এই প্রভাবের যে শর্ট নোট, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। কোথায় আমরা কি বলেছি, কি লিখেছি, সেটা একটু আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো প্রথমত আসো, আমাদের এখানে কিছু জিনিস তোমাকে এমনিতে মনে রাখতে হবে। যেমন প্রথমত, তাপ যে পরিমাপক যন্ত্র তাকে আমরা ক্যালোরিমিটার নামে ডাকি, তবে তাপমাত্রা পরিমাপক যে যন্ত্র তাকে আমরা থার্মোমিটার নামে ডাকি। তাহলে আমরা ক্যালোরিমিটার দিয়ে কি করি বলতো? তাপ পরিমাপ করি। আর থার্মোমিটার দিয়ে কি করি বলতো? তাপমাত্রা পরিমাপ করি। আচ্ছা, এবার আমি থার্মোমিটার দিয়ে যখন তাপমাত্রা পরিমাপ করতে যাই, ওই রিলেটেড কিছু তথ্য তোমাকে জানা থাকা লাগবে। তো সেই তথ্যগুলো কি কি? আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম অথবা উষ্ণতামিতিক ধর্ম, আর একটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ অথবা উষ্ণতামিতিক পদার্থ। এখন তাপমাত্রিক ধর্ম আর তাপমাত্রিক পদার্থ জিনিসটা আসলে কি? দেখো, মনে করো তোমার কাছে ওই যে জ্বরমাপার থার্মোমিটার দেখছো না তোমরা? ওই জ্বরমাপার থার্মোমিটারে তুমি দেখিও, এই থার্মোমিটারটাকে তুমি যখন নাও, নিয়ে তুমি যে কাজটা করো, তুমি বগলের তলে দিলা। দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর তুমি থার্মোমিটারে তাকাই দেখবা টেম্পারেচারটা বাড়তে বাড়তে তোমার বডি টেম্পারেচার যা, সেটা আমাদের এখানে দেখা যাবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, থার্মোমিটারের ভিতরে যে পদার্থটা থাকে এটা হচ্ছে আসলে পারদ। এর মানে আমি একটা পদার্থ ব্যবহার করেছি না তাপমাত্রা পরিমাপ করার জন্য, সেই পদার্থকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রিক পদার্থ। এবার এই পদার্থের ধর্মটা কি? দেখো, আমরা পারদ ব্যবহার করি কেন? পারদ সাধারণত তাপমাত্রার সাথে খুবই সেন্সিটিভ। মানে হালকা একটু তাপমাত্রা বাড়লে সে প্রসারিত হয়, মানে প্রসারণটা হচ্ছে চোখে পড়ার মতো। তো পারদের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমি তাপমাত্রা বাড়াচ্ছি, সে একটু প্রসারিত হচ্ছে। এখন এই পারদটা যখন থার্মোমিটারে এটা নলের ভিতরে আসে, তার তো প্রসারিত হয়ে ডানে বামে যাওয়ার কোনো উপায় নেই। যখন সে প্রসারিত হয়ে বেড়ে গেল, তখন আস্তে আস্তে তার লেভেলটা উপরে উঠছে, এবং এটা দেখে দেখে আমরা বুঝতে পারি তাপমাত্রাটা কত। এই যে পারদের আমরা আয়তনটাকে মেজারমেন্ট করছি, পারদের আয়তন বাড়ে, এটাই আমাদের জন্য ধর্ম। এই ধর্মটাকে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারি পারদ থার্মোমিটার যেটা আছে তার জন্য তাপমাত্রিক ধর্ম হচ্ছে পারদ, আর তাপমাত্রিক ধর্মটা হচ্ছে পদার্থ হচ্ছে পারদ, ধর্মটা হচ্ছে আমাদের আয়তনের প্রসারণ। অথবা অনেক সময় অনেকে এটাকে উচ্চতাও বলে, কারণ আয়তনের প্রসারিত হলে আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটারগুলোতে আসলে ওই যে হাইটটা আস্তে আস্তে বাড়ে। একইভাবে আরও কয়েকটা একটু জেনে রাখবে, এগুলো এমসিকিউর জন্য। অ্যালকোহল থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়, আমরা এখানে ব্যবহার করি অ্যালকোহল, এবং অ্যালকোহলের ক্ষেত্রে সেম, ওই অ্যালকোহল তো একটা তরল, সেই তরলের প্রসারণ থেকে আমরা এটাকে তাপমাত্রিক ধর্ম বলতে পারি। এরপর হচ্ছে গ্যাস থার্মোমিটার। গ্যাস থার্মোমিটারের ভিতরে কী থাকবে? গ্যাস থাকবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে ব্যাপার আছে, গ্যাস দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে। তো আমরা ওই জন্য এখানে লিখে দিলাম স্থির চাপ অথবা স্থির আয়তনে গ্যাস, মানে হয় প্রেশার কনস্ট্যান্ট অথবা ভলিউম কনস্ট্যান্ট। তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাকে এটা মাথায় রাখতে হবে, যখন স্থির চাপ বলে প্রেশার কনস্ট্যান্ট। আচ্ছা, প্রেশার যদি আমি কনস্ট্যান্ট রেখে দিই, এর মানে প্রেশার চেঞ্জ হচ্ছে না। তাহলে বলো তো তাপমাত্রা বাড়ালে কি চেঞ্জ হচ্ছে? অবশ্যই ভলিউম চেঞ্জ হচ্ছে। তোমরা নিশ্চয়ই একটা ধর্ম জানো, আমাদের গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন এবং চাপ বৃদ্ধি পায়। তো আমি যখন চাপটাকে স্থির করে রেখেছি, তখন কি বাড়বে? আয়তন বাড়বে। ওই কারণে স্থির চাপের ক্ষেত্রে ধর্ম হচ্ছে আয়তন। আবার যখন আমি স্থির আয়তনে করব, তখন আয়তন তো স্থির, তাহলে বাড়বে কে বলো তো? তাপমাত্রার সাথে চাপ বাড়বে। ওই কারণে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চাপের পরিবর্তন। তাহলে আশা করি এটা বুঝতে পারছি। আমরা একসাথে লিখে দিয়েছি, স্থির চাপ হলে আয়তন পরিবর্তন, আর স্থির আয়তন হলে চাপের পরিবর্তন। এর বাইরে আরও কিছু থার্মোমিটার আছে, যেগুলোর কিছু স্পেসিফিক কথা তোমাকে জেনে রাখতে হবে, সেগুলো একটু বলে নিই। প্রথমত হচ্ছে রোদ থার্মোমিটার। আমরা এগুলোর জন্য তাপমাত্রিক পদার্থের আমাদের দরকার নেই, শুধুমাত্র ধর্মটা জানলে হবে। তো রোদ থার্মোমিটারের ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবা, তাপমাত্রা বাড়লে রোদের পরিবর্তন হয়। এবং তোমরা এটা খুব ভালো করে জানো, চলতরিতের মধ্যে তোমরা পড়েছো যে তাপমাত্রা বাড়লে পরিবাহী রোদ বৃদ্ধি পায়, অর্ধপরিবাহী রোদ হ্রাস পায়। হ্যাঁ, এই ধরনের ধর্ম তোমরা জানো। এখন এই যে রোদের যে পরিবর্তন, সেই পরিবর্তন থেকে আমরা বলতে পারি তাপমাত্রা কত, এবং এটার নাম হচ্ছে রোদ থার্মোমিটার। আরেকটা থার্মোমিটার আছে যাকে আমরা বলেছি থার্মোকাপল। এই থার্মোকাপলে আসলে যে জিনিসটা করা হয়, একটা হাই টেম্পারেচার থাকে আর একটা
লো টেম্পারেচার থাকে। এই হাই টেম্পারেচার এবং লো টেম্পারেচার আমাদের দুইটা ভিন্ন তাপমাত্রার মধ্যে যখন কোনো একটা পদার্থকে রাখা হয়, এই যে পদার্থ এটা একটা সংকর পদার্থ, তার এক পাশে হাই টেম্পারেচার এক পাশে লো টেম্পারেচার। যখন দুই দিকে দুই ধরনের তাপমাত্রা থাকে, এই তাপমাত্রার পার্থক্য থেকে হচ্ছে আসলে এখানে একটা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হয়। এই যে আমার ইএমএফ জেনারেট হয়, এটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। যদি এটা খুব একটা বেশি না, তাহলে থার্মোকাপলের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইএমএফ যে জেনারেট হয়, সেই ইএমএফ থেকে আমরা বলতে পারবো টেম্পারেচার কেমন। আরেকটা হচ্ছে পাইরোমিটার। এই পাইরোমিটারটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইতে থাকুক বা না থাকুক তোমাকে এটা একটু জানতে হবে। এটাতে মনে রাখবা আলোর উজ্জ্বলতার পরিবর্তনের মাধ্যমে এটা আমাদের এই যে তাপমাত্রিক ধর্মটা কাজে লাগে। তাহলে আমাদের এটা একটু জেনে রাখতে হবে কোন থার্মোমিটারের তাপমাত্রিক ধর্মটা কী আর তাপমাত্রিক পদার্থটা কী, এটা জাস্ট এমনিতে জানার জন্য জানা। এবার আসো, থার্মোমিটার সংক্রান্ত তোমাকে কিছু তথ্য জানতে হবে। কী কী তথ্য জানতে হবে? প্রথমত আসো, আমাদের থার্মোমিটারের ক্ষেত্রে যে কোনো একটা থার্মোমিটার যদি তুমি নাও, সেই থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রা পরিমাপ করার জন্য দুইটা বিন্দুকে স্থির রাখতে হয়। একটাকেও স্থির রাখা যায়, তবে তোমাদের এসএসসি সিলেবাসে শুধুমাত্র দুইটা আছে। তাহলে দুইটা বিন্দুকে স্থির রাখলেই দেখো, একটা বিন্দু নিচেই স্থির, তার নাম নিম্ন স্থির। একটা বিন্দু উপরে স্থির, তার নাম ঊর্ধ্ব স্থির। তাহলে এইটার নাম হচ্ছে নিম্ন স্থির বিন্দু, এটার নাম হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, এবং এটার আরেকটা নাম হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটার আরেকটা নাম হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন এই নিম্ন স্থির বিন্দু থেকে ঊর্ধ্ব স্থির পর্যন্ত অনেকগুলো দাগ কাটা থাকে। এই যে অনেকগুলো দাগ কাটা থাকে, টোটাল কয়টা দাগ কাটা থাকে এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। এর মানে ঊর্ধ্ব আর নিম্ন তাদের মধ্যে যে ব্যবধান বা পার্থক্য, তার নাম কি বলতো? মৌলিক ব্যবধান। এবার কয়েকটা আমরা জানি তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন এক স্কেল আছে, যেমন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এর বাইরেও দুইটা আছে, রোমার স্কেল, র্যাঙ্কিন স্কেল, তোমাদের লাগবে না। সো সেই স্কেলগুলো দিয়ে যখন তুমি পরিমাপ করতে যাবা, এক এক স্কেলের জন্য কিন্তু এই মানগুলো কিন্তু এক এক রকম। সো তোমাকে এগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? সেলসিয়াসের জন্য হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। আর পার্থক্য তুমি এখান থেকে বলতে পারবে 100 আর 0 এর মধ্যে পার্থক্য হচ্ছে 100, যাকে আমরা মৌলিক ব্যবধান বলি। যদি তুমি ফারেনহাইট স্কেল নাও, তাহলে সেটা হবে 32 আর 212, পার্থক্য 180। যদি তুমি কেলভিন স্কেল নাও, সেটা হবে 273, 373, পার্থক্য হচ্ছে 100। এখন এখানে একটা কথা বলে রাখা ভালো, এটা কিন্তু আসল ভ্যালুটা 273 না, আসল ভ্যালুটা 273.15। অনেক সময় আমরা সংক্ষেপে হিসাব করার জন্য আমরা এই 0.15টাকে আমরা হিসাব করি না। তো 0.15টাকে হিসাব না করলে তখন আমরা 273 আর 373 হিসাব করি। তো যদি তুমি এটাকে সহ হিসাব করো, 273.15, 373.15। এখন তোমরা কি করবা? তোমরা অবভিয়াসলি এটা হিসাব করবা। তাহলে এটার কথা কেন বললাম ভাইয়া? অনেক সময় মনে করো এমসিকিউতে প্রশ্ন আসলো যেখানে এটা দিয়ে যে সমাধান সেটা অপশানে দেওয়া নাই, অপশানে দেওয়া আছে এটা দিয়ে সমাধান। তো হয়তো তখন তোমার কাজে লাগতে পারে যে বাইচান্স কোথাও যদি এটা দিয়ে আমাদের ক্যালকুলেশন না মিলে, তখন আমি এটা দিয়ে করতে পারবো। মানে হয়তো সেখানে দশমিকের পর অঙ্কটা কাউন্ট করেনি, কারণ এটার কারণে খুব একটা বেশি পার্থক্য হয় না, তবে হালকা পার্থক্য হয়। এবার আসো, এবার আমরা যে কাজটা করতে পারবো, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো আমাদের মনে করো কোনো একটা জিনিসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এখন সেলসিয়াসে যদি এটা 20 ডিগ্রি হয়, সেই 20 ডিগ্রিকে ফারেনহাইট কিন্তু 20 ডিগ্রি বলবে না, ফারেনহাইট তাকে অন্য কোনো কিছু বলবে। কেলভিন তাকে 20 বলবে না, কেলভিন তাকে অন্য কিছু বলবে। এখন একটা নির্দিষ্ট তাপমাত্রাকে কে কী নামে চিনে, সেই জিনিসটা আমরা এখান থেকে রিলেশন করতে পারি, যে আমি একটা জানলে আরেকটা জানতে পারবো। সো ভেরি সিম্পল, এখানে হচ্ছে আমরা বলতে পারি TC/5 = TF - 32 / 9 = TK - 273.15 ডিভাইডেড বাই, এটা 5 হবে, 500 না, মানে এটা কেটে দিয়েছিলাম, এটা হচ্ছে 5। এখন একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই জায়গায় তুমি দেখো এই TC বলতে বোঝাচ্ছি সেলসিয়াসের তাপমাত্রা, TF বলতে বোঝাচ্ছি ফারেনহাইটের তাপমাত্রা, আর TK বলতে বোঝাচ্ছি কেলভিনের তাপমাত্রা। এখন তুমি খুব ইজিলি করতে পারবা। যেমন পরীক্ষায় আমি তোমাকে বললাম 20 ডিগ্রি সেলসিয়াস, এটা ফারেনহাইটে কত? তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস মান হচ্ছে, এটা হচ্ছে TC এর মান, ফারেনহাইটে কত? TF এর মানটা কত? তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখবো TC/5 = হচ্ছে TF - 32 / 9। এবার তুমি কার মান জানো? তুমি TC এর মান জানো 20, এখানে 20 বসাই দাও, অটোমেটিক তুমি TF এর মানটা পেয়ে যাবা। তাহলে এক স্কেল থেকে আরেক স্কেলে আমরা ইজিলি কনভার্ট করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা। এবার কখনো অনেক সময় হিসাবের সুবিধার্থে আমরা এখানে 273.15 না ধরে 273 ধরি, তাহলে মনে রাখবা এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর এটা হচ্ছে মাঝে মাঝে আমরা ধরতে পারি, অতএব এটা মাথায় রাখা উত্তম। কিন্তু আমরা সবসময়
100% ট্রাই করবো এটা ব্যবহার করতে। আচ্ছা, এবার আসা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। অনেক সময় ম্যাথ আসে কিন্তু তাপমাত্রা থেকে না, তাপমাত্রার পার্থক্য থেকে। বলে যে সেলসিয়াসের দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ফারেনহাইটে সেই পার্থক্যটা কত? এই পার্থক্য বললে তুমি কি করবা, এই যে দেখো, এই ডেল্টা টিসি ডিভাইড বাই 5, ডেল্টা টিএফ ডিভাইড বাই 9, ডেল্টা টিকে ডিভাইড বাই 5, এটা দ্বারা বোঝাচ্ছি সেলসিয়াসের পার্থক্য, এটা দ্বারা বোঝাচ্ছি ফারেনহাইটের পার্থক্য, এটা দ্বারা বোঝাচ্ছি কেলভিনের পার্থক্য। এখন যেমন মনে করো বলা হলো সেলসিয়াসের পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস হলে, মানে সেলসিয়াসে যদি দুইটা তাপমাত্রার ব্যবধান 20 ডিগ্রি সেলসিয়াস হয়, ফারেনহাইটে সেটা কত? এর মানে এটা ডেল্টা টিসি এর মান তোমাকে বের করতে হবে ডেল্টা টিএফ এর মান। তাহলে তুমি এখান থেকে যে কাজটা করবা মান বসাই দাও, আনসার পেয়ে যাবে। তবে এখানে একটা মজার ব্যাপার কি জানো, তুমি যদি সেলসিয়াস এবং কেলভিন নিয়ে একটু কাজ করো, তুমি একটু খেয়াল করো, এখানে প্রথমে আসো, সেলসিয়াস আর কেলভিন নিয়ে কাজ করো। সেলসিয়াস আর কেলভিন নিয়ে যখন কাজ করবা, টিসি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু টি কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5, 5 চলে গেল। এর মানে টিসি ইকুয়ালস টু টি কে মাইনাস 273.15। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি, সেলসিয়াস মানে হচ্ছে কেলভিন থেকে 273.15 বিয়োগ করতে হবে, অথবা বামে আনলে সেলসিয়াসের সাথে 273.15 যোগ করলে আমরা কেলভিন পেয়ে যাই। যদি কখনো তুমি সেলসিয়াস থেকে কেলভিনে বা কেলভিন থেকে সেলসিয়াসে যেতে চাও, এটার জন্য তোমাকে আসলে একেবারে এখান থেকে ভেঙে ভেঙে করার দরকার নাই, তুমি 273.15 যোগ বিয়োগ করলে কাজ হয়ে যাবে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। এবার আসো পার্থক্যের ক্ষেত্রে। পার্থক্যের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, সেলসিয়াসে যে পার্থক্য ডিভাইড বাই 5, কেলভিনে যে পার্থক্য ডিভাইড বাই 5, 5 সেম। এর মানে সেলসিয়াসের পার্থক্য আর কেলভিনের পার্থক্য কি বলতো? ইকুয়াল। তাইলে এর মানে কি সেলসিয়াস স্কেলে দুইটা বিন্দুর তাপমাত্রা পার্থক্য যা, কেলভিনেও কি তা। এবার তাহলে আমরা বলতে পারি কোন একটা জায়গায় বললাম 20 ডিগ্রি সেলসিয়াস, এই 20 ডিগ্রি সেলসিয়াস মান হচ্ছে 20 প্লাস 273.15 কেলভিন। কিন্তু আমি যদি বলি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য, এটা কিন্তু আর 20 প্লাস হবে না, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য মানে 20 কেলভিন তাপমাত্রার পার্থক্য। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্যের ক্ষেত্রে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে কোনো পার্থক্য নাই। এবার আসে, এবার তাহলে আমরা এই জিনিসটা দেখি। এখানে আমি লিখে দিয়েছি 3 ডিগ্রি সেলসিয়াস মান হচ্ছে এত কেলভিন, আর পার্থক্য মান হচ্ছে এত। হ্যাঁ, ওই সেম জিনিস আর কি। আচ্ছা, এখানে দুইটা ছোট্ট ভাই শর্টকাট লিখে দিয়েছি, খেয়াল করো। এই শর্টকাটগুলো তুমি মুখস্থ রাখবা যে এগুলো এমসিকিউতে প্রচুর আসে। বলো যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্থক্য কোন তাপমাত্রায়? তাহলে মানে সেলসিয়াস যাকে 30 বলে, ফারেনহাইট তো তাকে 30 বলে না। এখন প্রশ্ন হচ্ছে এমন কোনো তাপমাত্রা আছে কি না যার জন্য সেলসিয়াস যা বলে কেলভিনও তা বলে বা ফারেনহাইটও তা বলে? উত্তর হচ্ছে এটা আছে শুধুমাত্র সেলসিয়াস এবং ফারেনহাইটের জন্য এটা কমন বিন্দু আছে, ফারেনহাইট আর কেলভিনের জন্য এটা কমন বিন্দু আছে, কিন্তু সেলসিয়াস আর কেলভিনে কোনো কমন বিন্দু নাই। এখন সেলসিয়াসের সাথে যদি তোমাকে ফারেনহাইট বলে, তাহলে আনসারটা হবে -40, আনসারটা হবে -40। যেহেতু সেম, অতএব এটাকে তুমি সেলসিয়াস বলো ফারেনহাইট বলো, কোনো অসুবিধা নাই, তোমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে -40। আর যদি ফারেনহাইট এবং কেলভিন বলে, তাহলে আনসার হচ্ছে 574.59 অথবা আমাদের 574.25। এখন দুইটা কেন বললাম? আসলে সত্যিকার অর্থে এটা আসে যদি তুমি 273.15 ধরো, আর এটা আসবে যদি তুমি 273 ধরো। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন, তুমি দেখবে খুব ক্লোজ। এখন পরীক্ষার হলে তুমি দেখবে মুখস্থ করবে, দুইটাই মুখস্থ করে ফেলবা, যে নর্মালি তুমি দাগাবে এটা, তবে এটা যদি কখনো পরীক্ষার হলে এমসিকিউতে না থাকে, তখন অবভিয়াসলি তোমাকে এটা দাগাইতে হবে, এবং এটা মোস্ট ফেমাস। তো ওই জন্য হচ্ছে আমি এটা সব লিখে দিলাম, যে একটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট, আর একটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট, আর একটা হচ্ছে ফারেনহাইট এবং কেলভিন। এবার আসা হচ্ছে প্রসারণ। বাবারে বাবা, এই প্রসারণ সহগ নিয়ে আমাদের বাচ্চারা এত বেশি প্যারা খায়, সবাই আলাদা আলাদা সূত্র মুখস্থ করে। বাপ, তোমাকে আজকে আমি নতুন নিয়ম শেখাই দিব, একটা কথা মনে রাখলে তোমার সবগুলো প্রসারণের সূত্র ডাইরেক্ট মুখস্থ হয়ে যাবে। সো আগে তোমাদেরকে একটু ভাইয়া কিছু কমন কথা বলি। হ্যাঁ, কমন কথা বলি, সেই কমন কথাগুলো একটু করে তোমরা খেয়াল করো। কমন কথাগুলো কি কি? প্রথমে পদার্থের যে প্রসারণ, এটাকে আমি 3 ভাগে ভাগ করবো, আমাদের সিলেবাস অনুসারে 3 ভাগে ভাগ করব। কি কি? কঠিন, তরল, আর একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়, তোমরা জানো। এখন কঠিন পদার্থকে আমরা আবার 3 ভাগে ভাগ করব। কি কি? কঠিন পদার্থ আমরা একবার করব দৈর্ঘ্যের জন্য, একবার করব প্রস্থের জন্য, একবার করব আয়তনের জন্য। কেন? কারণ কঠিন পদার্থ, দৈর্ঘ্য প্রস্থ আয়তন বলতেছি, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন। কেন? কারণ কঠিন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তার দৈর্ঘ্য বাড়ে, সত্যি।
ক্ষেত্রফল বাড়ে, সেটাও সত্যি, আয়তন বাড়ে, সেটাও সত্যি। তাহলে তুমি কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্যের জন্য একটা সূত্র আছে, ক্ষেত্রফলের জন্য সূত্র আছে, আয়তনের জন্য সূত্র আছে। যখন যেটা দরকার যেখানে তুমি সেটাই চিন্তা করবা। এখন তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু আসলে শুধুমাত্র একটাই পরিবর্তন হয়, সেটা হচ্ছে আয়তন। এর মানে তরল পদার্থের ক্ষেত্রে কঠিনের মতো তিনটা নাই। আবার এদের যে প্রসারণ সহগ, এখানে এটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা, এটাকে বলা হয় গামা। তরলে তিনটা নাই, তরলে আছে কয়টা? একটা। ওই তরলে যেটা একটা আছে সেটা হচ্ছে আয়তন। আয়তন মানে কি? গামা। তবে কথা হচ্ছে তরলের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে আপাত আর একটা হচ্ছে প্রকৃত। কেন? কারণ আমরা জানি তরল পদার্থে কোনো না কোনো পাত্রের মধ্যে কি করতে হয়? গরম করতে হয়, তাপ দিতে হয়। তাহলে তুমি যে পাত্রের মধ্যে দিয়ে তাপ দিলা, তাপ তো ভাই তুমি আগুন জ্বালাইলে কোথায়? পানিতে নাকি পাতিলে? অবশ্যই তুমি পাতিলে আগুন জ্বালিয়েছ। এর মানে তুমি যখন তাপ দিলা, তাপটা প্রথমে পাত্রের কাছে যাবে। এর মানে এখানে কিন্তু পাত্রটাও গরম হবে। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, পাত্র কিন্তু তরল না, পাত্র কিন্তু কঠিন। অতএব পাত্রের হিসেব কঠিনের মতো, কিন্তু পাত্রের ভিতরে পানিটা আমাদের তরলের মতো। এখন এখানে আপাত দৃষ্টিতে তোমার কাছে যেটা মনে হয় সেটার নাম হচ্ছে আপাত প্রসারণ, কিন্তু আসলে তো ওই প্রসারণের মধ্যে পাত্রের প্রসারণ সহ ইনক্লুডেড। ওই কারণে আমরা আরেকটা বলি হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে একটা হচ্ছে আপাত প্রসারণ, আরেকটা হচ্ছে প্রকৃত প্রসারণ। একটাকে আমরা গামা আর দ্বারা প্রকাশ করি, আরেকটাকে আমরা গামা এ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, ওকে, সামনে দেখব। আর পাত্রের প্রসারণ যেটা, সেটাকে আমরা গামা জি দ্বারা প্রকাশ করি। তো লিটারেলি হচ্ছে আমাদের পাত্রের প্রসারণটা তো হচ্ছে আসলে এই প্রসারণটা, কারণ পাত্র কঠিন পদার্থের তৈরি। আচ্ছা, এবার আসো বায়বীয় পদার্থের ক্ষেত্রে সেম। বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু তুমি তাপ দিলে দুইটা জিনিস পরিবর্তন হয়, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে চাপ। কিন্তু আয়তন চাপ দুইটা একসাথে পরিবর্তন হলে আমাদের মেজারমেন্টে অসুবিধা হয়। এই জন্য আমরা কি করি? আমরা আয়তনটাকে ফিক্স রাখি। যখন আয়তনটাকে ফিক্স রাখি তখন কি চেঞ্জ হয়? পি চেঞ্জ হয়। আবার যখন প্রেশারটাকে আমরা ফিক্স রাখি তখন কি চেঞ্জ হয়? বি চেঞ্জ হয়। এই কারণে আমাদের এখানে এখানে আমরা যে কাজটা করি, এখানে আমরা দুইটা নিয়ে আসি সহগ। একটার নাম হচ্ছে গামা ফি, একটার নাম হচ্ছে গামা ভি। তাহলে গামা বি মানে কি? আয়তনটা ফিক্সড। আর গামা ফি মানে কি? প্রেশারটা ফিক্সড। আর যখন আয়তন ফিক্সড তখন প্রেশার চেঞ্জ হয়, যখন প্রেশার ফিক্সড তখন আয়তন চেঞ্জ হয়। এখন তোমাদের এই যে সবার জন্য একটা করে সহগ আছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা তো লাগবে না, এটাই। তারপর 6টা, 7টা, এই 7টা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। কিন্তু মজার ব্যাপার কি জানো? এই 7টার তুমি 7টা 7ভাবে মুখস্থ রাখবা না, তুমি আমার নিয়মে একভাবে মনে রাখবা। আমি একটা সূত্র তোমাদের জন্য বলি, সেটা হচ্ছে প্রসারণ সহগ মানে পরিবর্তন ডিভাইড বাই আদি ডেল্টা টি। এটা মুখস্থ করে ফেলবো। প্রসারণ সহগ মানে কি? সবাই আমার সাথে বলো, প্রসারণ সহগ মানে কি? পরিবর্তন ডিভাইডেড বাই আদি ডেল্টা টি। আবার বলো, প্রসারণ সহগ মানে কি? পরিবর্তন ডিভাইডেড বাই আদি ডেল্টা টি। আবার বলো, প্রসারণ সহগ মানে কি? পরিবর্তন ডিভাইড বাই আদি ডেল্টা টি। এখন আমাকে যে কাজটা করতে হবে, ভাইয়া পরিবর্তন ডিভাইড বাই আদি ডেল্টা টি, হোয়াট ডাজ ইট মিন? তাহলে আমি কারো না কারো সহগ বের করছি না ভাইয়া, হোক সেটা দৈর্ঘ্য, হোক সেটা ক্ষেত্রফল, হোক সেটা আয়তন, হোক সেটা আপাত, হোক সেটা প্রকৃত, হোক সেটা স্থির চাপে, হোক সেটা স্থির আয়তনে, যেটাই করি না কেন ভাইয়া, আমাদের কারো না কারো সহগ বের করছি। যার জন্য বের করছি তার পরিবর্তন, তার আদি, আর এটা হচ্ছে আমি তাপমাত্রা যতটুকু পরিবর্তন করলাম। জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই, একবারে তোমার জন্য আরো সহজ হয়ে যাবে যদি আমি তোমাকে তিনটা জিনিস একসাথে এক্সপ্লেন করি। যেমন তুমি দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এখন অনেকে এটার জন্য সূত্র, এটার জন্য সূত্র, এটার জন্য সূত্র মুখস্থ করে না, তুমি ও করবে না। তুমি আমার সূত্র মনে রাখো, পরিবর্তন ডিভাইড বাই আদি ডেল্টা টি। পরিবর্তন ডিভাইড বাই আদি ডেল্টা টি কার জন্য করছি? দৈর্ঘ্যের জন্য। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ডেল্টা টি, শেষ। ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফলের পরিবর্তন ডিভাইড বাই আদি ক্ষেত্রফল ডেল্টা টি। আয়তনের জন্য আয়তনের পরিবর্তন আদি আয়তন ডেল্টা টি। তাহলে এবার দেখো, দৈর্ঘ্যের পরিবর্তন, শুরুতে দৈর্ঘ্য L1, লাস্টে দৈর্ঘ্য L2, তাহলে পার্থক্য হচ্ছে L2 - L1। তোমরা অনেকে ডাইরেক্ট এটা মুখস্থ করো, দরকার নেই, তুমি আমার মতো নিয়ে মুখস্থ করবে, এক লাইন বাড়াই লিখবা, মাগার বেশি মুখস্থ করবা না। তাহলে আমরা এখানে L2 - L1 লিখতে পারি। L1 মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, ডেল্টা টি সমান লিখতে পারি T2 - T1। এখান থেকে তুমি চাইলে বজ্র গুণন করে এটাও লিখতে পারো, L2 = হচ্ছে L1 প্লাস আলফা L1 T2 - T1। কারণ পরীক্ষায় তোমাকে আলফা বের করতে বলবে নাকি আলফা দেওয়া থাকবে সেটা তুমি জানো না। এমনও হতে পারে আলফা বের করতে বলছে, এমনও হতে পারে আলফা দেওয়া আছে L2 বের করতে বলছে, মানে শেষ দৈর্ঘ্য, অনেক কিছু বের করতে বলতে পারে। ওকে, হোয়াট এভার। এবার আসি ক্ষেত্রফল সেম। তাহলে এটা হচ্ছে এই যে ক্ষেত্রফলের পরিবর্তন A2 - A1, আদি ক্ষেত্রফল A1, তাপমাত্রা পার্থক্য T2 - T1। এখান থেকে আমরা বলতে পারি A2 = A1 + বিটা ইন্টু A1 × T2 - T1। এবার এখান থেকে আমরা গামার জন্য বলতে পারি আয়তনের পরিবর্তন B2 - B1,
আদি আয়তন B1 ডেল্টা টি তাপমাত্রার পার্থক্য। এবার এখান থেকে আমরা বলতে পারি V2 ইকুয়ালস টু B1 প্লাস গামা B1 ইন্টু T1 T2 মাইনাস T1। সো এটা গেল হচ্ছে আমাদের সিস্টেম। এবং মজার ব্যাপার কি জানো, এই তিনটা না খালি কঠিন, তরল, বায়বীয় সবাইকে আমি স্টাইলে শিখবো। এবার সবাই আর একটু সামনের দিকে যাই। এখন পরীক্ষায় তোমাকে মাঝে মাঝে সিকিউতে একটা প্রশ্ন করে। কি প্রশ্ন করে? দুইটি বস্তু একই পদার্থের তৈরি কিনা। মানে তোমারে দুইটা তথ্য দিয়ে বলবে যে মনে করো আমি ডট 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 করেছি, আমি আবার ডট 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 করেছি, ওর জন্য ডট ডট করেছি, ওর জন্য ডট ডট করেছি, দুইটা ডট ডট সেম কিনা। মানে লাইক এরকম দুইটার জিনিসের জন্য আমি বিভিন্ন জিনিস তোমাকে তথ্য দিয়ে দিয়েছি। এবার আমি বললাম এটা আর এটা কি সেম পদার্থ দিয়ে তৈরি? এখন তুমি কেমনে বুঝবা? ভেরি সিম্পল, মনে রাখবা একই পদার্থের আলফা একই। তাহলে একই পদার্থের আলফা একই মানে তোমাকে আলফা বের করার তথ্য দিবে। সাধারণত আলফা বের করার তথ্য দেয়, যদি তথ্য দেওয়া থাকে বিটা গামা সেটা আলাদা ব্যাপার। তবে সোজা কথা, আমরা আলফা বিটা গামা একটা জানলে কিন্তু আরেকটা বের করতে পারি। তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে সবসময় একটাই পরামর্শ, সবসময় কী বের করবা? আলফা। যদি তুমি দেখো এই আলফা মান হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন আলফা এর মান যদি দুইটা বস্তুর জন্য সেম হয়, এর মানে দুইটা সেম ম্যাটেরিয়ালসের। আর যদি সেম না হয় তাহলে দুইটা ভিন্ন ম্যাটেরিয়ালসের। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার আলফা বিটা গামার রিলেশন। আচ্ছা, এটা অনেকে মনে রাখতে পারে না, বাট সিম্পল একটা নিয়ম আমি তোমার বলি। বলো, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর মানে ক্ষেত্রফলের মধ্যে কয়টা দৈর্ঘ্য আছে? দুইটা দৈর্ঘ্য আছে। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আয়তনের মধ্যে কয়টা দৈর্ঘ্য আছে? তিনটা দৈর্ঘ্য আছে। তাহলে ভেরি সিম্পল, বিটা মান হচ্ছে ক্ষেত্রফল মানে হচ্ছে দুইটা দৈর্ঘ্য মানে 2 আলফা। গামা মানে হচ্ছে আয়তন মানে তিনটা দৈর্ঘ্য, এর মানে 3 আলফা। শেষ তো, এত প্যারের কি আছে? এবার এদের মধ্যে রিলেশন আমি এভাবে বলি, তোমরা অনেকভাবে মনে রাখো। আমি বলি এভাবে যে আলফা বিটা গামা 1 2 3 শেষ। মানে নিচে দিবা আলফা বিটা গামা, উপরে দিবা 1 2 3। এবার তুমি কার সাথে কার রিলেশন করতে চাও? তোমাকে মনে করো পরীক্ষায় গামা দেওয়া আছে, বিটা বের করবা, তো করো না। তুমি লিখলা 2 বাই বিটা ইকুয়ালস টু হচ্ছে 3 বাই গামা। এখন আমার কি দরকার? বিটা দরকার। তাহলে আমি বজ্রগুণন করি, 3 বিটা ইকুয়ালস টু হচ্ছে 2 গামা। তাহলে বিটা ইকুয়ালস টু কত? 2 গামা বাই 3। খেলা শেষ। এর মানে একটা জানলে আমরা আরেকটা বের করতে পারবো এবং এই রিলেশনটা মনে রাখবো। এবার এখানে কয়েকটা জিনিস আমি তোমাকে বলে দিয়েছি বেসড অন সিকিউ। দেখো বলা আছে এই ধরনের ম্যাথ পরীক্ষা প্রচুর আসে, রেল লাইনের ম্যাথ। দেখো রেল লাইনের দুইটা পাতের মধ্যে এরকম আমাদের ফাঁকা জায়গা থাকে। হ্যাঁ, এই যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটা কেন থাকে তোমরা খুব ভালো করে জানো। আমরা জানি রেল যখন চলে তখন সেখানে তাপমাত্রা বৃদ্ধি পায়, আবার পরিবেশেরও চারদিকে যখন তোমার টেম্পারেচার বেশি থাকে তখনও তাপমাত্রা বৃদ্ধি পায়। সব মিলিয়ে তাপমাত্রা যখন বৃদ্ধি পায়, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে কঠিন পদার্থ কী হয়? প্রসারিত হয়। এখন রেল লাইন তো আমাদের লোহার তৈরি, তাহলে এক্ষেত্রেও তাপমাত্রা বাড়লে সে প্রসারিত হবে। এখন সাইড নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে এই যে মাঝখান মানে দৈর্ঘ্যে কতটুকু। তাহলে এখন মনে করো এটা প্রসারিত হওয়ার কারণে কতটুকু প্রসারিত হয়েছে সেটা আমি দেখব। এখন আমি দেখলাম যে তোমার এখানে ফাঁকা আছে মনে করো 10 সেন্টিমিটার। এখন রেল লাইনটা প্রসারিত হয়ে গেছে 12 সেন্টিমিটার। এর মানে কি, যতটুকু ফাঁকা জায়গা আছে এর বেশি তো সে প্রসারিত হইতে পারবে না। যখন এর থেকে বেশি সে প্রসারিত হয়ে গেছে তখন রেল লাইনটা বেঁকে গেছে। কেন? কারণ আর জায়গা নাই। এর মানে হচ্ছে দুর্ঘটনা ঘটবে। তাহলে তোমাকে পরীক্ষা প্রশ্ন করবে যে আমাদের দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না, নিরাপদ কিনা। তাহলে ভেরি সিম্পল, নিরাপদ হবে যদি প্রসারণের মানটা প্রসারণ বলতে আমি বোঝাচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধিটা। এই দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি আমাদের মাঝখানের যে অংশ সেই অংশের থেকে কম হয় তাহলে একবার বিনা টেনশনে চলবে, না হয় আমাদের ঝামেলা হবে। এটা গেলে হচ্ছে আমাদের এই প্রথমটা বলেছি। 2 নাম্বারটা হচ্ছে এরকম প্রশ্ন করে যে বলে যে এটা হচ্ছে একটা রিং। হ্যাঁ, এটা হচ্ছে একটা রিং, এই যে একটা রিং, এটা হচ্ছে কোন একটা রিং। আচ্ছা, এবার বলো যে এটা হচ্ছে একটা গোলক, এটা হচ্ছে একটা গোলক। এখন বলো যে এই গোলকটাকে আমি রিংয়ের ভিতর প্রবেশ করাইতে পারবো কিনা, এই গোলকটাকে এই রিংয়ের ভিতর প্রবেশ করাতে পারবো কিনা। তো ভেরি সিম্পল, গোলককে রিংয়ের ভিতরে প্রবেশ করাতে পারবো যদি গোলকটা রিংয়ের ভিতরে ফুটার থেকে ছোটো হয়। এখন প্রশ্ন হচ্ছে তুমি ফুটা কেন বাইর করবা? তাহলে ভেরি সিম্পল, এখানে এই যে রিংয়ের যে ভিতরে অংশটা আছে এই অংশের যে একটা ব্যাস আছে না, ব্যাস, রিংয়ের ভিতরের ব্যাস, আর গোলকের যে বাইরের অংশ, কারণ গোলক তো ভিতরে ঢুকবে, তাহলে গোলকের বাইরের অংশের একটা ব্যাস আছে না। তাহলে তোমার কাজ হচ্ছে রিংয়ের ব্যাস বের করা, রিংয়ের ভিতরের সাইডের, আর গোলকের ব্যাস বের করা। যদি রিংয়ের ব্যাস আর গোলকের ব্যাস দুইটাকে কম্পেয়ার করো তাহলে দুইটা যদি ইকুয়াল হয় তাহলে একবার ফিট হয়ে যাবে, ফিট হইলেও সার্ভিসে ঢুকানো যাবে। যদি এটা ছোট হয় তাহলে তো আরামসে ঢুকবে, কিন্তু যদি এটা বড় হয়ে যায় তাহলে এটা ভিতরে ঢুকবে না। এভাবে তুমি সিদ্ধান্ত দিবা। কিন্তু অনেক সময় পরীক্ষায় তোমাকে যে কাজটা করে যে তোমাকে এটা ব্যাসটা না দিয়ে তোমাকে পরীক্ষায় বলে দেওয়া হচ্ছে তার ক্ষেত্রফল।
তার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, এই রিংয়ের ক্ষেত্রফল হচ্ছে আমরা ফায়ার স্কোয়ার বলতে পারি। এই ফায়ার স্কোয়ার থেকে তুমি আর বের করবা, আর বের করলে ব্যাসার্ধ থেকে ব্যাস পাবা। একইভাবে এখানে তুমি আয়তন বের করবা 4/3 পাই আর কিউব। এই 4/3 পাই আর কিউব থেকে তুমি আর পাবা, আর থেকে তুমি কি পাবা, এই যে আর থেকে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ব্যাস। এর মানে আমার মেইনলি হচ্ছে গোলকের ক্ষেত্রে আয়তনটা, মানে তাপমাত্রা বাড়লে তার আয়তন কত সব বের করবা, করার পরে সেটাকে তুমি ব্যাসে কনভার্ট করবা। ব্যাসের মানটা বের করার পর কম্পেয়ার করলে খেলা শেষ। এবার আসো ভাইয়া আর একটু সামনের দিকে যাই। এবার আসি তরল পদার্থ। ওই যে আমি যেটা বলেছিলাম ভাইয়া, খেয়াল করো তরল পদার্থের যে কনসেপ্টটা, যেটা আমি একটু আগে তোমাকে অনেক বেশি হাইলাইট করেছি, সেই জিনিসটাই আমরা এখন আবার বুঝাবো। সো তরলের প্রসারণটা একটু খেয়াল করো। তাহলে আমরা কি বললাম, তরলের যে প্রসারণ, তরলের প্রসারণ, হ্যাঁ তরলের যে প্রসারণ, সেই তরলের প্রসারণের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করি। তরলের প্রসারণে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে পাত্রের প্রসারণ। দুইটা মিলে হয়ে যায় প্রকৃত প্রসারণ। তাহলে মানে আপাত প্রসারণ মানে চোখে দেখায় যেটা মনে হচ্ছে, আর আরেকটা হচ্ছে পাত্রের প্রসারণ। এই দুইটাকে যোগ করলে আমরা প্রকৃত প্রসারণ যেটা, সেটা আমরা পেয়ে যাব। এখন খেয়াল করো, এবার তাহলে আমাদের এখানে প্রসারণ সহগ যখন বের করতে বলবো, একটা থাকবে হচ্ছে প্রকৃতটাকে আমরা বলি হচ্ছে গামা আর, আর আরেকটা হচ্ছে আপাত, সেটাকে আমরা বলি হচ্ছে গামা এ। তাহলে এখন তুমি বলো ফর্মুলা কি বলো তো, এগুলো কি সবগুলো আয়তনের জন্য না প্রসারণ, মানে তরলের তো আয়তন, তো আয়তনের ক্ষেত্রে সূত্রটা আয়তন দিয়ে হবে। তাহলে এবার বলো সূত্র কি ছিল, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ডেল্টা টি। তাহলে এটা হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন ডেল্টা টি। এটাও সেম, আয়তনের পরিবর্তন আদি আয়তন ডেল্টা টি। তাহলে পার্থক্যটা কোন জায়গায়, যখন প্রকৃত তখন এটা হচ্ছে প্রকৃত প্রসারণ, মানে প্রকৃত আয়তন পরিবর্তন, আর যখন আপাত এটা হচ্ছে আপাত আয়তনের পরিবর্তন। এটা হচ্ছে পার্থক্য, আগের মতোই, মানে প্রকৃতির জন্য প্রকৃত, আপাতের জন্য আপাত, দ্যাটস ইজ নাথিং এলস। তাহলে আমরা এতটুকু পারবো। এবার আরেকটা জিনিস, এই রিলেশনটা তোমাকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ সহগ ইকুয়ালস টু আপাত প্রসারণ সহগ প্লাস পাত্রের প্রসারণ সহগ। তবে এর মধ্যে মনে রাখবা এই দুটো কিন্তু তরলের জন্য, এটা কিন্তু পাত্রের জন্য। হ্যাঁ, পাত্রের উপাদানের, এই যে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ সহগ। এখন পাত্র যেহেতু কঠিন পদার্থের তৈরি, অনেক সময় তোমাকে এটা দিয়ে দিবে না, মানে গামা দিবে না, পাত্রের জন্য গামা না দিয়ে তোমার দিবে আলফা। তো অসুবিধা নেই, তো পাত্রের জন্য আলফা দেওয়া থাকলে আলফাকে 3 দ্বারা গুণ করলে গামা পেয়ে যাবো। পাত্রের জন্য যদি বিটা দেওয়া থাকে, বিটাকে 3/2 দ্বারা গুণ করলে গামা পাবো। কেন 3/2 সেটা তুমি উপরে রিলেশন থেকে বলতে পারবা। এবার তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, এটা গেল হচ্ছে পাত্রের ব্যাপারটা। এবার আসো ভাইয়া আর একটু সামনে, গ্যাসীয় পদার্থ। বলেইছিলাম ভাইয়া তোমাদেরকে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। সেটা হচ্ছে কি, আমরা বলেছিলাম গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কী বাড়ে বলো তো, গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে তার প্রেশার এবং আয়তন দুইটা বাড়ে, তাহলে চাপও বাড়ে আয়তনও বাড়ে। এখন আমরা বলেছিলাম দুইটা একসাথে আমরা হিসেব করব না, কি করব, যে কোনো একটাকে ফিক্স রেখে আরেকটাকে পরিবর্তন করব। তাহলে আমি স্থির চাপে প্রেশারটাকে স্থির রাখলাম, তাহলে পরিবর্তন হবে কে, আয়তন। তাহলে সেটার ক্ষেত্রে ফর্মুলা কি, গামা ফি। এবার এখন অনেকে বলতে পারবে গামা ফি যে দিচ্ছেন, এখানে আপনি সূত্রটা যে লিখবেন পরিবর্তন ডিভাইড বাই আদি ডেল্টা টি, কার পরিবর্তন লিখবেন, ভেরি সিম্পল, কার প্রসারণ হচ্ছে, আয়তনের প্রসারণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইড বাই আদি ডেল্টা টি, শেষ তো, আয়তনের পরিবর্তন আদি আয়তন ডেল্টা টি। এবার তুমি এখানে আসো স্থির আয়তনে, তাহলে আয়তন স্থির, চেঞ্জ হচ্ছে কে, প্রেশার। তাহলে প্রেশার যখন চেঞ্জ হচ্ছে, তাহলে তোমরা বলো তাহলে পরিবর্তন কার, চাপের পরিবর্তন আদি চাপ ডেল্টা টি, শেষ, খেলা শেষ। আশা করি বুঝতে পারছি। এবার আসো আমরা এখান থেকে মনে রাখবো, আরেকটা জিনিস মনে রাখবো, এই দুইটা আমাদের পরীক্ষা লাগে, গামাপি এগুলোর মান সাধারণত 1/273 পার কেলভিন। এটা মাঝে মধ্যে পরীক্ষা আসতে পারে, তো তোমাদের বইতে অনেক সময় এটাকে বিটা দ্বারা প্রকাশ করো, হোয়াট এভার, কোনো অসুবিধা নেই, সেম জিনিস। এবার আসো আদর্শ গ্যাসের সূত্র। গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা একটু তোমরা খুব ভালো করে মনে রাখবা। আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে ফি বি ইকুয়ালস টু এনআরটি। ফি মান হচ্ছে গ্যাসের প্রেশার, বি মান হচ্ছে ভলিউম, এন মান হচ্ছে মোল সংখ্যা। এই মোল সংখ্যা কিন্তু তুমি কেমিস্ট্রি সূত্র দিয়ে করতে পারবা। যেমন মনে করো কোনো একটা বস্তুর ভর দেওয়া আছে আর আণবিক ভর তুমি জানো, বা গ্যাসের নাম বলে দিল অক্সিজেন, নাইট্রোজেন, এরকম, তাহলে সেক্ষেত্রে তুমি ওই কেমিস্ট্রিতে যেভাবে করো সেভাবে অ্যান বের করতে পারবা। এই আরটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। তবে আর এর মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে 8.314, এবং এটার এককটাও পরীক্ষায় খুব বেশি আসে, জুল পার মোল পার কেলভিন। আরেকটা হচ্ছে টি মানে টেম্পারেচার। তবে অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমার এই সূত্র যদি তুমি কখনো ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে মাস্ট বি এককটাকে কেলভিনে প্রকাশ করতে হবে। এই একক কেলভিনে ছাড়া তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা না। এবার এখানে 1 2 3 4 5 পাঁচটা জিনিসের মধ্যে আর এর মান তো আমাদের মুখস্থ, তাহলে 4টা, এই 4টার মধ্যে যে কোনো 3টা দেওয়া থাকবে, আর এটা তোমাকে বের করতে বলবে, ইজিলি পারবা। এখন আসি এবার, তাহলে আমাদের এই অংশটা শেষ। এবার আসি তাপ নিয়ে একটু কথাবার্তা বলি। তো আমরা
তাপ নিয়ে যদি কথাবার্তা বলতে চাই, তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ একটু জানতে হবে। তাপ ধারণ ক্ষমতার সূত্র কি? কিউ ডিভাইড বাই ডেল্টা টি। আর আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে এস ইকস টু হচ্ছে কিউ ডিভাইড বাই এম ডেল্টা টি। আর তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল বার কেলভিন, এটার একক হচ্ছে জুল বার কেজি বার কেলভিন। যারা সূত্রগুলো এভাবে শিখো নাই তাদের এভাবে শেখার দরকারও নেই, কারণ যেমন তুমি জানো কিউ ইকোস টু এম এস ডেল্টা টি, এটা তোমার মুখস্থ। তাহলে এখান থেকে বলাই যাচ্ছে এস ইকোস টু কিউ ডিভাইড বাই এম ডেল্টা টি। তো তোমার একটা মুখস্থ থাকলে একটা মুখস্থ রাখার কোনো দরকার নেই। আমরা জাস্ট ওই এককের জন্য এটা দেখাইলাম। আচ্ছা, এই দুজনের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি বলতো? কিউ ইকোস টু এম এস, ও সরি কিউ লিখে ফেলেছি, এটা সি হবে ভাইয়া, এটা সি হবে, সি ইকোস টু এম এস, বলে কিউ লিখে ফেলেছি, সি ইকোস টু এম এস। তাহলে এই সি ইকোস টু এম এস এটা একটু মাথায় রাখবা যে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করি, আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করি, একক একক জেনে রাখবা। এখন আমাদের আসল কাজ এটা না, আসল কাজ হচ্ছে এটা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই জিনিস নিয়ে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে যে আমরা তাপ নিয়ে বিভিন্ন প্রয়োগ করি, কি পরিমাণ তাপ কোথায় কাজে লাগে। দেখো, আমাদের তাপ দিয়ে আমরা কি কি করি? মনে করো আমার কাছে 10 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে, তাপ দিয়ে আমি তার তাপমাত্রাটা 80 ডিগ্রি সেলসিয়াস বানাইলাম, এর মানে তাপ দিয়ে আমি তাপমাত্রা বৃদ্ধি করি। আবার আমার কাছে এক টুকরা বরফ আছে, আমি তাপ দিয়ে বরফটাকে গলাই দিলাম। আবার আমার কাছে কিছু পানি আছে, ওই পানিগুলোকে তাপ দিয়ে আমি বাষ্পীভূত করে দিলাম। এর মানে তাপ দিয়ে কয়টা কাজ করা হয়? 3টা কাজ। কি কি? টেম্পারেচার চেঞ্জ করা হয়, গলন করা হয়, বাষ্পীভবন করা হয়। এই 3টার বাইরে কোনো কিছু নাই। অতএব তোমাকে জেনে রাখতে হবে কখন কোনটা ইউজ করতে হয়। তাহলে টেম্পারেচার যখন চেঞ্জ হয় তখন সূত্র একটা, আর যখন অবস্থার পরিবর্তন হয় মানে বাষ্পীভূত হয়, গলে যায়, তখন সূত্র আরেকটা। তাহলে আমরা মনে রাখবো যখন তাপমাত্রার পরিবর্তন হয়, মানে আমি এত তাপমাত্রা থেকে এত তাপমাত্রা নিতে চাই, তখন আমার সূত্র হচ্ছে এটা কিউ ইকোয়াস টু এম এস ডেল্টা টি। এটা হচ্ছে এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি আমি ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি করতে চাই তাহলে প্রয়োজনীয় তাপ হচ্ছে এটা। যেমন আমি বললাম যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে চাই, প্রয়োজনীয় তাপ কত? তাহলে ভেরি সিম্পল, কয় কেজি পানি বলেছি, এম এর জায়গায় সেটা বসাবা। আপেক্ষিক তাপ পানির জন্য মুখস্থ 4200, ডেল্টা টি মানে তাপমাত্রা কতটুকু বাড়াতে চাইছি সেটা দিবা, খেলা শেষ। এবার আসো ভাইয়া, যদি আমি বলি আমি এক টুকরা বরফকে গলাতে চাই, এই গলনের জন্য সূত্র হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এল এফ। এম এল এফ, এম মানে ভর, এল এফ মানে হচ্ছে সুপ্ত তাপ। কেন এটাকে সুপ্ত তাপ বলা হয়? কারণ আমরা জানি তাপমাত্রা বাড়লে কোনো বস্তু, তাপ দিলে কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়ে। কিন্তু তুমি কি জানো এক টুকরা বরফকে যদি তুমি তাপ দাও তার তাপমাত্রা কখনো বাড়ে না। আবারও বলছি, বাড়ে না। এক টুকরা বরফকে যদি তুমি তাপ দাও, মনে করো বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এই বরফকে তাপ দিলে বরফ গড়া শুরু হবে। হ্যাঁ, আমাকে বলতে হ্যাঁ ভাই বরফ গলবে, ঠিক আছে, কিন্তু গলতে গলতে তাপমাত্রা বাড়বে না। যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বরফ গলবে তার আগ পর্যন্ত কখনোই তাপমাত্রা বাড়বে না। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, কোনো একটা পদার্থ যখন এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয় তখন কিন্তু তার তাপমাত্রা বাড়ে না। এখন আমরা জানি তাপ দিলে তাপমাত্রা বাড়ে, কিন্তু বরফকে তাপ দিলে তাপমাত্রা বাড়ে না। তাহলে তাপটা কোথায় কাজে লাগছে? তাকে গলাইতে কাজে লাগছে। এখন এটা তো বাইরে থেকে আপাত দৃষ্টিতে মনে হবে এটা কোনো কাজেই লাগে নাই, এই কারণে এটাকে আমরা বলেছি সুপ্ত তাপ, যেটা তাপমাত্রা বৃদ্ধি করে না কিন্তু অবস্থার পরিবর্তন করে। তাহলে এই সুপ্ত তাপের ক্ষেত্রে তোমাকে মানটা মুখস্থ রাখতে হবে, যদি প্রশ্নে দেওয়া না থাকে। সেটা হচ্ছে এটা শুধুমাত্র বরফের জন্য, এটাকে এই এলএফটাকে আমরা বলি গলনের জন্য আপেক্ষিক সুপ্ততাপ অথবা সুপ্ততাপ। আর বরফ গলনের জন্য আপেক্ষিক সুপ্ততাপের মান হচ্ছে 336000 জুল পার কেজি। আর একইভাবে যদি বাষ্পীভূত করো, তখন ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এল ভি। এখানে এফ মান হচ্ছে, এল এফ মান হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন, আর এল ভি মান হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, বাষ্পীভবন। তাহলে এক্ষেত্রে বাষ্পীভবনের ক্ষেত্রে সেম, এটা হচ্ছে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ বা আপেক্ষিক সুপ্ততাপ। আর পানির জন্য, পানিকে বাষ্পীভূত করার জন্য সেক্ষেত্রে এল ভি এর মানটা হচ্ছে 2268000। তাহলে এই মানটা তোমাকে মনে রাখতে হবে। আশা করি আমি এতটুকু বুঝাইতে পেরেছি। এবার অনেক সময় তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে এটা যে কোনো বস্তু কোন পদার্থ দিয়ে তৈরি। তোমাকে প্রশ্ন করলো যে কোনো একটা বস্তু সে কোন পদার্থ দিয়ে তৈরি, অ্যান্ড কোন পদার্থ দিয়ে তৈরি, তাহলে তুমি কিভাবে বুঝবা? ভেরি সিম্পল, তোমাকে যদি কোন পদার্থের তৈরি জিজ্ঞেস করে তুমি তার আপেক্ষিক তাপটা বের করবা, এই আপেক্ষিক তাপ দেখে তুমি বলে দিতে পারো সে কোন পদার্থের তৈরি। যেমন পানির আপেক্ষিক তাপ 4200, তাহলে কারো যদি আপেক্ষিক তাপ 4200 আসে তুমি মুখস্থ বলে দিতে পারো সে নিচ্ছে পানি। তারপর হচ্ছে এরকম কয়েকটা মান তোমাকে মুখস্থ করতে হবে। আমরা সবাই পানি আর বরফ মুখস্থ করি, কিন্তু পরীক্ষার জন্য পানি আর বরফ এনাফ না।
টোটাল 5টা মুখস্থ রাখতে হয়। কি কি? পানি মুখস্থ রাখতে হয় 4200, বরফ মুখস্থ রাখতে হয় 2100, লোহা মুখস্থ রাখতে হয় 450, মতান্তরে 460, এটাও লিখে রাখতে পারো। মানে নর্মালি 450, তবে মাঝে মাঝে কিছু বইতে 460 লেখা থাকে। অতএব তুমি 450টাকে অ্যাপ্রোপ্রিয়েট ধরবা। বাই চান্স যদি কোনো কারণে 460ও আসে, তাও সেটাকে তুমি লোহা বলতে পারবা। এরপর তামার জন্য 400, অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে 900। এই মানগুলো তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার। এই মানগুলো মুখস্থ রাখতে হবে, মাস্ট মুখস্থ রাখতে হবে। পরীক্ষা দেওয়া থাকবে না, ইভেন বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে এরকম যে আমাদের কোন পদার্থের তৈরি, সেটা লোহার তৈরি ছিল, কিন্তু আপেক্ষিক তাপ আছে 450। প্রশ্নের মধ্যে কোথাও বলা নেই যে আপেক্ষিক তাপ, লোহার আপেক্ষিক তাপ 450। প্রশ্নের মধ্যে বলা আছে এটা কোন পদার্থের তৈরি। 450 আসার পর তুমি নিজে নিজে বলতে হবে যে এটা লোহার তৈরি, কারণ লোহার আপেক্ষিক তাপ এত। সো এটা নিজ দায়িত্বে করতে হবে। হ্যাঁ, এবার আসো প্রয়োজনীয় তাপের একটা ম্যাথ। মানে আমরা এই জিনিসটা একটু খুব ভালো করে বুঝাই, একটু সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখো তোমাদেরকে নিশ্চয় ভাইয়া এই ধরনের ম্যাথ তোমরা পরীক্ষা পাও। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত করতে কতটুকু তাপ প্রয়োজন হবে। তো এরকম ম্যাথগুলোতে আসলে স্টেপগুলো না বুঝলে তুমি খুব ঝামেলায় পড়বা। সো এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, মনে রাখবা সাধারণত এগুলো যদি পানি দিয়ে আসে, পানির তো বিভিন্ন স্টেট আছে, বাষ্প আছে, তরল আছে, বরফ আছে। এক্ষেত্রে মনে রাখবা বরফ তার ফেসটাকে চেঞ্জ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর মানে বরফকে যদি তুমি গলাতে চাও, তার তাপমাত্রা 0 হওয়া বাধ্যতামূলক। এর মানে 0 হওয়ার আগ পর্যন্ত কখনো বরফ গলা শুরু করবে না। আবার যতক্ষণ গলবে ততক্ষণ কিন্তু 0 থেকে বাড়বে না। সেম বাষ্পের ক্ষেত্রেও 100-এ বাষ্প হয়। তাহলে সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না 100-এ পৌঁছাবে না, তার আগে বাষ্প হওয়া শুরু করবে না। আর যখন বাষ্প হওয়া শুরু করবে তখন তাপমাত্রা বাড়বে না। তাহলে এই জিনিসটা মাথায় রেখে দেখো, আমি একটা ম্যাথ দিলাম, মানে কমন, এটা তো আর আমি তো আর কোনো ম্যাথের শিট বানাচ্ছি না, আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। সবচেয়ে বড় ম্যাথ যেটা হইতে পারে -T ডিগ্রি সেলসিয়াস, এটা কেটে দিছি, -T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার mkg, এটা কেটে দিছি mkg বরফকে 100 ডিগ্রি, তোমাকে মান দিয়ে দিবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করতে প্রয়োজনীয় তাপ হিসাব করো। এখানে তোমাকে স্টেপগুলো বুঝতে হবে কখন কি করবা। তোমার তাপমাত্রা আছে -T ডিগ্রি সেলসিয়াস, যেমন মনে করো -10 ডিগ্রি সেলসিয়াস। এখন -10 ডিগ্রি সেলসিয়াসের যে বরফ আছে, এই বরফটাকে তোমার কি বানাইতে হবে? বাষ্প। এখন ভাইয়া তুমি আমারে বলো, বরফ কি ডাইরেক্ট বাষ্প হবে? না, বরফকে প্রথমে তোমার গলাইতে হবে, এরপর সে তরল হবে, এরপর তরলকে বাষ্পীভূত করতে হবে। কিন্তু মাগার তুমি বরফকে গলাইতে পারবা না যদি সেই 0-তে না থাকে। এখন সে কি 0-তে আসে? না। এর মানে তোমার প্রথম কাজ হচ্ছে এই -T ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার, তাকে প্রথমে 0 ডিগ্রি বানানো। কারণ 0 ডিগ্রি হওয়ার আগ পর্যন্ত বরফ গলা শুরু করবে না। তাহলে আমি গলার জন্য প্রস্তুত করলাম। তাহলে -T ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এখনও কিন্তু বরফ। তাহলে বলো তুমি কিসের পরিবর্তন করছো? এই তাপমাত্রা এত ছিল, বর্তমানে এত আছে, এর মানে তাপমাত্রার পরিবর্তন করেছো। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কোনটা হবে? তাপমাত্রার পরিবর্তন Q = ms ডেল্টা টি। এখানে তাহলে m মানে কি? বর জানি, SI বলতে আমরা বুঝাচ্ছি আইস বা বরফ। এখানে যেহেতু আমার বরফ আছে, বরফের জন্য S, আর ডেল্টা টি মানে তাপমাত্রা কতটুকু চেঞ্জ করলাম। এখানে তাপমাত্রা চেঞ্জ করার নিয়ম হচ্ছে বড় মাইনাস ছোট। এখানে -T আর 0 এর মধ্যে কে বড় বলো তো? অবশ্যই 0 বড়। তাহলে আমি বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে আমি 0 থেকে -T বিয়োগ করব। এবার বলো 0 থেকে -T বিয়োগ করলে কি হয়? 0 + T। ওই জন্য আমি এখানে লিখলাম 0 + T। এবার আসো, অলরেডি এটা তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হয়ে গেছে। এখন সে চাইলে কি হইতে পারবে বলো তো? গলে যেতে পারবে। এবার আমি তাকে গলাইতে হবে। গলানোর সময় কিন্তু তাপমাত্রা বাড়বে না, সব আলাদা আলাদা। তাহলে এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বরফটা ছিল, তাকে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বানাবো। কারণ বরফ যখন সম্পূর্ণ গলে যায় তখন কিন্তু টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় না। এবার বরফ কি গলেছে বলো তো? বরফ থেকে পানি হয়েছে, মানে কি গলে গেছে। গলে যাওয়ার জন্য ফর্মুলা হচ্ছে MLF, মান বসাই দিবা। এরপর আসা হচ্ছে অলরেডি বর্তমানে আমার কাছে কি আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে। এখন পানিটাকে আমি কি বানাতে চাই? বাষ্প। বাট পানি বাষ্প হয় কোন তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে পানি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হয়, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে আগে নিতে হবে। নেওয়ার আগ পর্যন্ত সে বাষ্প হবে না। তাহলে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি আমার কাছে ছিল, তাকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানিয়ে দিলাম। তাহলে আমি 0 থেকে 100-এ নিয়েছি, এর মানে টেম্পারেচার চেঞ্জ করেছি। ফর্মুলা হচ্ছে ms ডেল্টা টি। তবে এখানে গুরুত্বপূর্ণ কথা, একটু আগে যখন টেম্পারেচার চেঞ্জ করছিল তখন সে ছিল বরফ, ওই জন্য আপেক্ষিক তাপটা বসছিল বরফের। বর্তমানে যখন তুমি টেম্পারেচার চেঞ্জ করছো তখন সে কিন্তু পানি, অতএব আপেক্ষিক তাপটা হবে পানির SW 4200, বরফেরটা 2100। 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়ে গেছে। এখন আমাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটাকে কী করতে হবে? ওই যে 100-এর বাষ্প। তাহলে টেম্পারেচার সেম থাকবে, পানিকে বাষ্প বানাবো। ফর্মুলা কি? MLB, মান বসাবে, আনসার শেষ। এখন
তাহলে টোটাল কয় ধাপে তাপ লাগছে? 4 ধাপে, সবগুলোকে যোগ করে দিলে আনসার শেষ। এটা হচ্ছে ম্যাক্সিমাম ধাপ। পরীক্ষায় তোমার যে ম্যাথগুলো আসবে এর মধ্যে এতে কম ধাপ থাকতে পারে, এত বড় ধাপ থাকবে এমন কোনো কথা নাই। আশা করি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি। এবার আসো একটু সামনের দিকে যাই। ক্যালোরিমিতির মূলনীতি মনে রাখবে। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। মানে দুইটা বস্তু যখন সংস্পর্শে আসবে, একজন যে পরিমাণ তাপ ছাড়বে আরেকজন সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, যদি কোনো লস না হয় এবং আমরা ধরে নিই কোনো লস হচ্ছে না। এবার আসো এখানে কিছু ব্যাপার তোমাকে বলা আছে, আমি এখানে বাংলায় লিখে দিয়েছি, তোমাকে এই কথাগুলো থেকে বুঝে নিতে হবে। একটু খেয়াল করো। বলেছে প্রথমে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। যেমন মনে করো আমার কাছে কোনো একটা বস্তু আছে, মনে করো আমার কাছে কিছু পানি আছে, এখানে একটা বরফের টুকরা আছে। আমি বললাম বরফের টুকরাটাকে পানির ভিতরে ঢেলে দিলে আমাদের মিশ্রণের তাপমাত্রা কত হবে? তাহলে মিশ্রণের তাপমাত্রা যদি কখনো বলে তাহলে তুমি কি করবা? এখানে যা লিখছি সেটা আমি বলে রাখি। প্রথমে তুমি ধরে নিবা মিশ্রণের তাপমাত্রা হচ্ছে T°C। মনে করো এটা ছিল হচ্ছে মনে করো 80°C পানি, আর এটা ছিল মনে করো 0°C বরফ। তাহলে এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই 0°C বরফটা T°C আসবে, 80°C পানি T°C আসবে। আর তুমি বলো বরফের তাপমাত্রা আসলে কি হবে? বাড়বে। আর পানির তাপমাত্রা আসলে কি কমবে? কমতে কমতে এখানে এসে স্টেবল হবে। এর মানে এই টি এর মানটা 0 থেকে অবশ্যই বড়, আর এই টি এর মানটা পানি থেকে 80 থেকে অবশ্যই ছোট। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এখানে যাওয়ার জন্য কি পরিমাণ তাপ লাগে সেটা বের করতে হবে। তাহলে আমাকে বলো 0°C তাপমাত্রার যে বরফ তাকে আমি T°C কিসে নিব? পানিতে। এখন বলো 0°C বরফ থেকে T°C পানিতে যাইতে কয় ধাপে কাজ হবে? 2 ধাপে। আগে বরফকে গলাইতে হবে, এরপর তাপমাত্রা বাড়াইতে হবে। তাহলে বরফকে গলাবো, সূত্র হচ্ছে MLF। মনে করো এটার ভর হচ্ছে M1, তাহলে M1LF প্লাস এবার এই বরফের তাপমাত্রা পানি হয়ে গেছে, পানিটাকে আমি টিতে নিয়ে যাব, তাহলে MS ডেল্টা টি। তাহলে মনে করো এটা M1S ডেল্টা টি মানে কি? দেখো এ টি, আর আমি কোত্থেকে নিয়ে গেছি? 0 থেকে। তাহলে 0 আর টি এর মধ্যে পার্থক্য কত? T-0 বা টি বলা যায়, মানে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। এটা গেল হচ্ছে বরফ এখানে যেতে চাইলে এই পরিমাণ তার তাপ লাগবে। আচ্ছা ভালো কথা, এর মানে এই পরিমাণ তাপ সে গ্রহণ করবে, এটার নাম গৃহীত তাপ। আর পানি 80°C পানি, সে ঠান্ডা হবে। ঠান্ডা হবে মানে কি? তাপ ছেড়ে দিবে। এখন তাপমাত্রা এত থেকে এততে আসবে, পানি আছে, এর মানে তো এক ধাপে হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এটার ভর মনে করো M2, তাহলে M2S ডেল্টা টি। ডেল্টা টি মানে কি? তাপমাত্রা পার্থক্য। এটা তাপমাত্রা হচ্ছে টি, এটা তাপমাত্রা 80। কে বড় বলো তো? অবশ্যই 80 বড়। তাহলে 80 - টি, কারণ এটা গরম পানিটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তাহলে এই পরিমাণ তাপ সে ছেড়ে দিবে। তাহলে এই পরিমাণ তাপ বরফ গ্রহণ করবে, আর পানি এই পরিমাণ তাপ ছেড়ে দিবে। একজন যা গ্রহণ করবে আরেকজন তা ছেড়ে দিবে, দুটোকে ইকুয়াল ধরো, অটোমেটিক তোমার আনসার চলে আসবে টি এর মান এত °C। এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয়। এখন অনেক সময় যেটা হয় বাবা, তোমাকে পরীক্ষায় বলে দিয়ে যে বরফ সম্পূর্ণ গলবে কিনা। যেমন তোমাকে বললো যে সম্পূর্ণ বরফ গলবে কিনা, এরকম প্রশ্ন করে। সম্পূর্ণ বরফ গলবে কিনা প্রশ্ন করলে তুমি তো জানো না গলবে কিনা। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে বরফকে গলাইতে কি পরিমাণ তাপ লাগবে সেটা বের করা। তাহলে আমার মেইন কাজ হচ্ছে বরফটাকে গলানো, গলাই তার তাপমাত্রা বাড়াইতে হবে, এটা আমার টার্গেট না। তাহলে বলো তো, তোমার যাই থাকুক না কেন, বরফটাকে 0°C তাপমাত্রার পানি বানানো হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার টার্গেট। আর অন্য কারোর সাথে নিশ্চয়ই মিক্স করেছি, যার সাথে মিক্স করেছি সে এখানে আছে এত °C, মনে করো 80°C তাপমাত্রার পানি। এখন আমি বললাম যে এই পানির সাথে বরফটাকে মিক্স করলে সম্পূর্ণ বরফ গলবে কিনা, আমি তো জানি না গলবে কিনা। তাহলে আমি কি করব? আমার টার্গেট 0-তে আনতে পারলে হলো। তাহলে এই বরফটাকে 0°C তাপমাত্রায় নিয়ে যেতে কত তাপ লাগে সেটা তুমি বের করবা। মনে করো হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে 50,000 জুল তাপ লাগলো। এখন এবার যেটা করব, এই পানিকে এখানে আনতে কত তাপ লাগে বের করব। আমি দেখলাম যে মনে করো 40,000 জুল তাপ লাগে, তাপ সে দিতে পারে। তাহলে পানি দিবে 40,000, বরফের লাগবে কত? 50,000। এর মানে বরফ গলবে না, সম্পূর্ণ গলবে না। আবার মনে করো এটা 60,000, এর মানে পানির পক্ষে দেওয়া সম্ভব 60,000, আর সেই বরফকে দিতে হবে কত? 50,000। এর মানে বরফ সম্পূর্ণ গলে যাবে। সো এভাবে তুমি কম্পেয়ার করতে পারবা। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে গলবে কিনা, না শিওর করে দিয়েছে যে গলবে না, বলো যে কতটুকু বরফ গলবে, তখন তো তুমি জানো না। এখন বরফের যে ভরটা দেওয়া থাকবে সেটা তুমি হিসাব করবা না, তুমি ধরে নিবে হচ্ছে mkg বরফ গলবে। তাহলে একটু আগে যেভাবে ম্যাথ করছো সেভাবে করতে যাবা। তবে তুমি তো ধরে নিছো mkg বরফ গলবে, তাহলে তুমি
এম কেজি বরফ গলবে এরকম চিন্তা করে তাহলে তুমি বরফের ভরটাকে এম ধরে নাও, মানে তুমি ধরে নিচ্ছ বরফের ভর হচ্ছে এম কেজি। এবার এম কেজি বরফকে গলাইতে প্রয়োজনীয় তাপ বের করবা, আর ওই দিক থেকে পানিটাকে ওই 0 ডিগ্রি সেলসিয়াসে আনতে তাপমাত্রা বের করবা। এই দুইটা তাপকে ইকুয়াল ধরবা, কারণ ওই তাপ এটাকে গলাবে। এখন এম এর মান তো আমি জানি না, ইকুয়াল ধরলে আমরা এম এর মান পেয়ে যাব, মানে ওই তাপ দিয়ে কতটুকু বরফ গলানো যাবে। এর মানে মনে করো বরফের ভর মনে করো 20 গ্রাম ছিল, তুমি এম এর মান পাইছো হচ্ছে 15 গ্রাম। এর মানে ওই তাপ দিয়ে 15 গ্রাম বরফ গলানো যাবে, বাকিটা গলানো যাবে না। দ্যাটস ইট। তাহলে আমাদের এর মাধ্যমে অধ্যায় শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। দেখা হবে নেক্সট আরেকটা ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।